এই সাংসদ কৃতি সিং দেববর্মনের অবস্থাটা অনেকটা এমন হয়ে দাঁড়িয়েছে যে একটা লাইন বলতে হয়, तुम्हारे साथ होकर भी साथ रह नहीं पाता, तुम्हारे साथ होकर भी साथ रह नहीं पाता, दिल में बसा कर तुम्हें हाले दिल कह नहीं पाता। নমস্কার সবাইকে, ত্রিপুরা পাবলিক অপিনিয়নে স্বাগত। আমি সোমেন রয়েছি আপনাদের সঙ্গে। রাজ্য রাজনীতির আজকের এই বিশেষ আলোচনা আমরা নজর রাখবো পূর্ব ত্রিপুরা আসনের দিকে। পূর্ব ত্রিপুরা আসনে যেখানে সাংসদ রয়েছেন কৃতি সিং দেববর্মা। আপনারা জানেন যে গত লোকসভা নির্বাচনে কৃতি সিং দেববর্মা তিনি মথা দলের থেকে তিনি বিজেপি দলের পদ্ম সিম্বলে অর্থাৎ পদ্ম প্রতীকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন। বিজেপি জানে যে কৃতি সিং দেববর্মা হচ্ছে প্রদ্যুৎ কিশোর মাণিক্য দেববর্মার তিনি বোন। প্রদ্যুৎ মাণিক্য হচ্ছেন তিনি মথা দলের প্রতিষ্ঠাতা, ওনার বোন। তিনিও মথা থাকতে পছন্দ করবেন। কিন্তু এই আসনটিকে রেবতী ত্রিপুরা, যিনি একজন সুশিক্ষিত শিক্ষক ছিলেন, তিনি পূর্ব ত্রিপুরা আসনে একজন সুশিক্ষিত একজন স্থানীয় রাজ্যের একজন ভূমিপুত্র তিনি ছিলেন। গত 5 বছরে এমপি ছিলেন পূর্ব ত্রিপুরা আসন থেকে। উনার বিরুদ্ধে তেমন কোনো অভিযোগ নেই, কিন্তু বিজেপি দল সেই সময়ের কারণে রাজনৈতিক জাতাকলে পড়ে মথার ঘর থেকে এনে সংসদে পাঠিয়েছিল কৃতি সিং দেববর্মাকে। এখন তিনি বহিরাজ্যে ছিলেন সবাই জানে, কিন্তু বারবার কিন্তু প্রদ্যুৎ কিশোর মাণিক্য দেববর্মন তিনি কিন্তু বলছিলেন একটি কথা বারবার, যে আমাদের কথা সংসদে বলার লোক নেই। এই যে আমরা পাহাড়ের মানুষ, জল নেই, রাস্তা নেই, বিদ্যুৎ নেই, চাকরি নেই, অনেক কথা তিনি বলছিলেন। পরিস্থিতি ভালো না পাহাড়, এটা সঠিক। এটা শুধু বামেদের সময় না, এই গত 5 বছরে মথা ক্ষমতায় ছিল, এখানে কোনো আহামরি উন্নতি ডেভেলপমেন্ট কিন্তু হয়নি। অনেকে আবার এই কথা বললে অনেক যারা একদম যারা মানে অন্ধ, তারা অন্য কিছু শুনতে তারা জানতে চায় না, তারা এটা শুনতে চাইবে না। কিন্তু পাহাড়ের বাস্তবটা কি, এখানে শিক্ষার অবস্থাটা কি? পাহাড়ে চাকরি কত হয়েছে? যে 1-2টি চাকরির প্রসেস ছিল, এগুলো দুর্নীতির ঘুঘুর বাসায় পরিণত হয়েছিল। এবং এই দলের লোকজন গিয়ে বলছে এই চাকরিগুলির শুদ্ধতা, পরিচ্ছন্নতা, বিশুদ্ধতা নিয়ে কথা বলছে এবং প্রক্রিয়া নিয়ে কথা বলতে হচ্ছে দলীয় লোক, আপনারা জানেন। তো এই অনেকগুলি কথা কিন্তু রয়েছে। সেখান থেকে এখন প্রশ্ন হচ্ছে, কৃতি সিং দেববর্মা তিনি এক ভয়ঙ্কর সংকটে রয়েছেন। কেমন সংকট? তিনি বিজেপির দলের পদ্মফুল, তিনি সংসদে কথা বলতে হলে বিজেপির হয়ে কথা বলতে হবে। তিনি সেখানে তো মথা হয়ে কথা বলতে পারবেন না, তিনি ওনাকে বিজেপির হয়ে কথা বলতে হবে, তাও দলের হয়ে কথা বলতে হবে। এখন তিনি সেখানে গিয়ে কথা বলতে পারছেন না। তিনি জনজাতিদের উন্নয়নের কথা বলতে পারছেন না, শিক্ষার কথা বলতে পারছেন না, নতুন কোনো প্রকল্পের কথা বলতে পারছেন না, কিছুই বলতে পারছেন না। আবার প্রধানমন্ত্রীর সঙ্গে যখন দেখা করছেন বা অমিত শাহর সঙ্গে যখন দেখা করছেন বা এইভাবে যখন অন্যদের রাষ্ট্র কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দেখা করছেন বিজেপি হয়ে তিনি, কারণ মথা বিজেপি এক জায়গাতে আছে থাকলেও মথা তার মতো করে চায়, কারণ কেউই চায় না তার ঘরটাকে দুর্বল করতে। কারণ জানে পশ্চিমবঙ্গে তৃণমূল সরার পর সারা ভারতবর্ষ থেকে তৃণমূল উধাও। রাতারাতি 20 জন সাংসদ তারা সরে গেল মমতা থেকে। তারা কি এনসিপিআই, যাদের 20 জন কর্মী সমর্থক নেই, তাদের টিমে চলে গেল আইনি জটিলতা সরাতে গিয়ে। তারা ঢুকলো এখানে গিয়ে। বোঝা গেল যে এই দলগুলির এই যে এক রাজ্যে যে ক্ষমতা থেকে কোনোভাবে সরলে তাদের আরো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। কারণ এই রাজ্যে আইপিএফটি নিয়ে অভিজ্ঞতা রয়েছে প্রত্যেকের। ত্রিপুরা প্রমুখ তিনিও জানেন যে একটু জাতাগলে পড়ে যদি অবস্থা খারাপ হয় তাহলে দলটাই ভ্যানিশ হয়ে যাবে। একদম বালির বাঁধের মতো অবস্থা, কখন হাওয়ায় মিলিয়ে যাবে এটা কিন্তু বলা যায় না। পশ্চিমবঙ্গে গৌতম দেব এক সময় বলেছিলেন সিপিআইএম এর, যে মমতা বন্দ্যোপাধ্যায় হাওয়ায় উড়ে এসেছেন, একদিন হাওয়ায় মিলিয়ে যাবেন। কয়েকদিন আগে আর পরে এটাই হয়েছে। তো মথা দলের ক্ষেত্রে আইপিএফটির মতো না হওয়ার জন্য চেষ্টা করছেন প্রদ্যুৎ কিশোর মাণিক্য বাহাদুর, দুর্দান্তভাবে চেষ্টা করছেন। কিন্তু পশ্চিমবঙ্গের নির্বাচনের পর বিজেপি যখন আরো শক্তিশালী রূপে উদ্ভাসিত হলো, তখন এখানে একটা সংকট দেখা দিয়েছে প্রদ্যুৎ কিশোর মাণিক্য বাহাদুর মথা প্রমুখের জন্য এবং তাদের দলের যারা নেতৃত্ব রয়েছেন তাদের কথা আমরা বলছি। কারণ কি, এখন বিরোধী দল যখন শক্ত থাকতো, কংগ্রেস বা অন্যান্য দলগুলি, মথার জন্য এটা সুবিধা ছিল, তাহলে দর কষাকষি বিজেপির সঙ্গে করাটা সহজ হতো। কিন্তু এখন দর কষাকষির জায়গাতে উল্টো এই মথা দলের পক্ষ থেকে বারবার গিয়ে দেখা কথাবার্তা বলতে হচ্ছে। এখন আগের মতো আর সেই যে মানে
বিজেপির বিরুদ্ধে কথা, অনেক কিছু কথাবার্তা বলা, চ্যালেঞ্জ দেওয়া, এগুলি এখন অনেকটা ভুলতে বসেছেন মোটামুটি করে। এই জায়গায় দাঁড়িয়ে রাজ্যে আগামী দিনে পাহাড় এবং রাজ্য রাজনীতি যাবে কোন দিকে? শুধু মথা কেন, এই বিরোধী সিপিআইএম দল বা কংগ্রেস যারাই রয়েছেন এখন, তারা এখন কি করবেন? তাদের কাছে ভরসা এখন হচ্ছে ভারতবর্ষের যে ককরোচ আন্দোলন, যে একটা জনগোষ্ঠী বা একটা যুবকদের একটা বড় অংশ, একটা জনগোষ্ঠী নয়, যুবকদের একটা বড় অংশ যারা সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামছে। কারণ তারা দেখছে, আমরা আগেও বলেছি যে ভারতবর্ষে দেখছে তারা বিজেপির বিকল্প হিসেবে কংগ্রেস উঠে আসতে পারছে না, তৃণমূল সরে গেল, সিপিআইএম এখনো অপ্রাসঙ্গিক। তো এই ছোটখাটো মথা দল এইগুলি দিয়ে তো হবে না। যার কারণে এই সাউথ ইন্ডিয়ার বর্তমানে যিনি মুখ্যমন্ত্রী হলেন কর্ণাটকে, সেখান থেকে মুখ্যমন্ত্রী গিয়ে মোদীর সঙ্গে দেখা করলেন, পুষ্পস্তবক টবক দিলেন। কারণ তিনি জানেন যে কেন্দ্রে এখন বিজেপিকে রাগান্বিত করে ক্ষমতায় টিকে থাকা কষ্টকর হয়ে যাবে। কারণ ডেভেলপমেন্ট করতে গেলে কেন্দ্রের সহযোগিতা, আন্তরিকতা স্মুথ থাকতে হবে, ভালো থাকতে হবে। পাহাড়ে মথা দল সরাসরি বিজেপির সঙ্গে ক্ষণে ক্ষণে সংঘাতে গিয়ে এই সময়ে পাহাড়ের যে উন্নয়ন হয়নি, এটা একটা অন্যতম কারণ। শরিকে থেকেও শরিকে নেই, শরিকে আছি, সঙ্গে চলবো, সঙ্গে খাচ্ছি, কথা বলছি, ভালোবাসাবাসি হচ্ছে, তবু বলছে না আমরা সঙ্গে নেই। তো এই জায়গা থেকে মানুষ বিভ্রান্ত, রাজ্যে মানুষ বিভ্রান্ত। তাহলে আগামী দিনে বিজেপির প্রকৃত বিরোধী কারা হবে, কারা থাকবে, এই জায়গাতে হচ্ছে প্রশ্ন। কারণ মথাকে মানুষ টেস্ট করে ফেলেছে। পাহাড়ের যারা একটা অংশ মানুষ ছিল, তারা ভেবেছিল আচ্ছা মথাকে সমর্থন করে দিয়ে বিজেপি বিরোধিতা করবে, কিন্তু তারা দেখলো যে কাজের কাজ কিছুই হয়নি। তাহলে পাহাড়ের যারা বাঙালি ভোট রয়েছে, যারা উপজাতি ভোট, তারা কি করবে? তাদের কাছে বিকল্প কি? পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফল একটা অঙ্ক অনেকটা এলোমেলো করে দিয়েছে। যে একটা সম্ভাবনা ছিল মোটামুটি, সেই সম্ভাবনাটার এই যে বীজটা, এটাকেও কিন্তু অঙ্কুরে বিনাশ করে দিয়েছে। এই জায়গাতে হচ্ছে সংকট। তাহলে কিন্তু একমাত্র বিরোধীদেরকে, বিশেষ করে কংগ্রেসকে এখানে কঠিন আন্দোলন করতে হবে, কঠিন আন্দোলন করতে হবে বিভিন্ন ইস্যুগুলি নিয়ে, যেটা আমরা গত কয়েকদিন আগে দেখলাম আরএমএস চমড়িতে, আগরতলাতে ফাঁস, দুর্নীতি, বিভিন্ন কিছু নিয়ে তারা আন্দোলন করেছে। একটা বড় ধরনের আন্দোলন তারা করেছে। এই ধারাবাহিকভাবে যদি আন্দোলনগুলি করতে পারে, তাহলে মানুষের কাছে একটা বিশ্বাস কিছুটা হলেও হয়তো অর্জন করতে পারে, যদিও এটা কঠিন। কারণ রাজ্যে এখন প্রদেশ যিনি বিজেপি সভাপতি, তিনি সাংগঠনিক একজন যুবক, তিনি নতুনভাবে সাজানোর চেষ্টা করছেন। এটা বিরোধী দলকে অনেকটা একটা বেকায়দায় ফেলবে বলে আমরা মনে করছি। তো সবকিছু মিলিয়ে আমরা প্রথমে শুরু করেছিলাম যে কৃতি সিং দেববর্মার জন্য এখন সংকট। এই অবস্থায় তিনি না পারছেন বিজেপির হয়ে সংসদে কথা বলতে, না পারছেন মথার হয়ে কথা বলতে। তিনি মথা দলের একটা প্রশাসনিক বৈঠকে ছিলেন, ফেসবুকে পোস্ট হয়েছিল, আবার পোস্টটাকে তিনি সরিয়ে দিতে বাধ্য হয়েছেন। এই যে একটা সংকট, এই সংকটের মাঝখান দিয়ে শুধু সাধারণ মানুষ, জনজাতি পিসিং মানে পিসছে। শুধুমাত্র পাহাড়ে সাধারণ মানুষ পিসছে, তাদের লাভ কিছু হয়নি। এবারও এডিসিতে ক্ষমতা এসেছে, কাজের কাজ তেমন কিছু হওয়ার সম্ভাবনা কিন্তু আমরা দেখছি না। যতক্ষণ না পর্যন্ত তার রাজ্যের সঙ্গে, কেন্দ্রের সঙ্গে একটা ভালো সম্পর্ক রেখে চলবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু কাজের কাজটা কিন্তু কিছু হবে না। মাঝখানে না হবে ডেভেলপমেন্ট, না হবে তাদের দলের কোনো কিছু। সময় আসলে হাওয়ায় মিলে যেতে পারে তৃণমূলের মতো। কারণ তৃণমূল এই একটা কিন্তু ইনস্ট্যান্স কিন্তু সামনে রেখে দিয়ে গেছে, একটা বুঝিয়ে দিয়ে গেছে আঞ্চলিক যারা পার্টি, যে রাজ্যে উত্থান সেই রাজ্যে পতন হলে সঙ্গে যারা সংগ্রামী বন্ধুরা, যারা দিদির জয়গান, দাদার জয়গান করছেন, তারাই কিন্তু সঙ্গে থাকছে না। আগামী দিনে মথাক্ষেত্র হতে পারে। আজকে যারা আসছে, যারা আজকে গুণকীর্তন করছে, রাজা মহারাজা বলে যারা খুব প্রশংসা করছে, কথা বলছে, একটু ব্যাগাদায় বললে তারা কেউ পাশে থাকবে না, এটা কিন্তু নিশ্চিত করে বলা যায়। তো আজকের জন্য আমরা রাখছি। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন।